এখন আমরা দেখব এই যে আজকের যে হয়ে যাওয়া এইচএসসি ২০২৫ সালের ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন সমাধান। এটি হচ্ছে যশোর বোর্ডের। এখানে যে প্যাসেজটা এসেছিল ওইটা হচ্ছে জাঙ্ক ফুড আর হচ্ছে হেলথি ফুড। মূলত জাঙ্ক ফুডের অপকারিতার বিষয়ে। তো প্রথম প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ড আপিলিং। আপিলিং বলতে বোঝায় হচ্ছে আকর্ষণীয়। তাহলে এটার সঠিক উত্তর হবে হচ্ছে ১ এর এ চার্মিং। তারপরে ২য় নাম্বার বলছে ক্লগিং আপ। ক্লগিং আপ বলতে বোঝায় হচ্ছে কোনো কিছু জমাট বেঁধে যাওয়া বা হচ্ছে আটকে যাওয়া। তো সেই হিসেবে ২ নাম্বারের উত্তর হবে ব্লকিং ৪ নাম্বারে। ৩ নাম্বারের প্রশ্ন ছিল অ্যান অ্যাডিকশন টু জাঙ্ক ফুড মে ইভেন রেজাল্ট ইন দ্য রিজেকশন অফ হেলথিয়ার ফুড। এটির অর্থ হচ্ছে যে জাঙ্ক ফুডে যদি কেউ আসক্ত হয়ে যায় তাহলে সে স্বাস্থ্যকর খাবার আর খেতে চায় না। এখানে রিজেকশন বলতে বোঝায় হচ্ছে প্রত্যাখ্যান করা, কোনো কিছু গ্রহণ না করতে চাওয়া। তাহলে এটির সঠিক উত্তর হবে হচ্ছে রিফিউজাল। রিফিউজাল মানে হচ্ছে অস্বীকার করা, কোনো কিছু গ্রহণ করতে অস্বীকার করা। হোয়াট ইজ দি সিনোনিম অফ দি ওয়ার্ড নিউট্রিয়েন্ট? নিউট্রিয়েন্ট মানে হলো পুষ্টি সমৃদ্ধ। তাহলে সেটি হচ্ছে নিউট্রিয়েন্ট বলতে বোঝা হচ্ছে পুষ্টিকর উপাদানও বোঝায়। এখানে সঠিক উত্তর হবে ২ নাম্বার নারিশিং। ৩ নম্বরের প্রশ্ন ছিল কার্ডিওভাস্কুলার ডিজিজ। এটা হচ্ছে ধমনী সম্পর্কিত রোগ। ধমনী সম্পর্কিত রোগ এটা হচ্ছে হার্টের সাথে সম্পর্কিত। দ্য পারপাস অফ দি ইউজ অফ দি চিজ। চিজ ব্যবহার করা হয় এটার উত্তর হবে হচ্ছে ১ নম্বরে বার্গারটাকে টেস্টি বানানোর জন্য, এটাকে সুস্বাদু বানানোর জন্য। তারপরে জি নাম্বারে ছিল হুইচ অফ দি ফলোইং ইজ নট এ জাঙ্ক ফুড। এখানে বার্গার, ক্যান্ডি, চুইং গাম সবই জাঙ্ক ফুড, শুধুমাত্র সালাদ হেলদি ফুড। তারপরে প্রশ্ন ছিল এটি হচ্ছে হুইচ অফ দি ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট জাঙ্ক ফুড। জাঙ্ক ফুডের ব্যাপারে কোনটি সত্য নয়? এখানে ৪ নাম্বারটি সত্য নয়। ইট হ্যাজ হাই নিউট্রিয়েন্ট ভ্যালু। এটাতে অনেক উচ্চমাত্রার পুষ্টিকর উপাদান রয়েছে। এটি জাঙ্ক ফুডের ব্যাপারে সত্য নয়। এনজয়েবল এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটির ভার্ব হচ্ছে এনজয়। তারপরে ooze আউট এখান থেকে গড়িয়ে পড়ে সেটা হলো চিজ। চিজ এখান থেকে গড়িয়ে পড়ে। তারপরে প্রশ্ন ছিল এমসিকিউ এর পরে হোয়াট ডু ইউ মিন বাই জাঙ্ক ফুড? জাঙ্ক ফুড বলতে তুমি কি বুঝো? তো জাঙ্ক ফুড বলতে বোঝা হচ্ছে সেই ধরনের খাবারগুলো, এটা প্যাসেজে দেওয়া ছিল, এগুলো আমরা আর আলোচনা করলাম না। এগুলো সাধারণত প্রসেসড ফুড বোঝানো হয়। তারপরে হচ্ছে ৩য় নাম্বার প্রশ্ন বলছে যে জাঙ্ক ফুডকে কেন আসক্তিমূলক ড্রাগস বা মাদকের সাথে তুলনা করা হয়েছে? এটা তুলনা করা হয়েছে ২ টা কারণে। কারণ ড্রাগস যেরকম আসক্তিমূলক, যেরকম ড্রাগসে মানুষ আসক্ত হয়ে পড়লে সেখান থেকে আর বের হতে পারে না, সেরকম জাঙ্ক ফুডে আসক্তি চলে আসলে জাঙ্ক ফুড থেকে মানুষ বেরোতে পারে না। এইজন্য ২ টাকে একসাথে কম্পেয়ার করা হয়েছে। তারপরে কমন ইনগ্রেডিয়েন্টস। ইনগ্রেডিয়েন্টস মানে হলো উপাদান। জাঙ্ক ফুডের যে খুবই সাধারণ উপাদান সেগুলো কোনগুলো? তারপরে হোয়াই ডাজ ওয়ান ওয়ান্ট টু ইট জাঙ্ক ফুড? কেন একজন জাঙ্ক ফুড খেতে চায় সবসময়? তো এইটার অনেক কারণ আছে। কারণ মানুষের মাথায় এটা হচ্ছে অনেকটা প্রোগ্রামের মতো সেট হয়ে যায় জাঙ্ক ফুড খেতে, খেতে। হোয়াই জাঙ্ক ফুড ব্যান্ড ফর হেলথ? স্বাস্থ্যের জন্য জাঙ্ক ফুড কেন নিষিদ্ধ? কারণ স্বাস্থ্যের জন্য এটি ক্ষতিকর। এটিতে কোনো পুষ্টিকর ভ্যালু নাই। এটি আমাদের নানান ধরনের রোগ তৈরি করে শরীরে। তারপরে ২য় নাম্বার প্রশ্নে ছিল হচ্ছে ফ্লো চার্ট। এখানে এডুকেশন গিভস আস নলেজ। এইটা ১ম পয়েন্টটা দেয়া ছিল এখানে। অ্যাবিলিটি টু ডিসাইড থিংস রেশনালি। এখানে ফ্লো চার্ট করতে হতো যে শোয়িং দি ফাংশনস অফ এডুকেশন। শিক্ষার কি, কি কাজ রয়েছে? শিক্ষার উদ্দেশ্য, শিক্ষার কাজ কি? তার মধ্যে ১ম টি পয়েন্ট দিয়ে রয়েছে সেটা হলো অ্যাবিলিটি টু ডিসাইড থিংস রেশনালি, মানে হচ্ছে কোনো কিছু বিষয় যৌক্তিকভাবে সিদ্ধান্ত নেয়া। তো এটা ছিল নাউন ফ্রেজে, যদি কেউ জেরান্ড দিয়ে দেয় তাহলে হয়ে যাবে। তো এখানে আমরা দেখব যে কোথায় এই পয়েন্টটা আছে। এখানে দেখছি শুরুতে ১ম বাক্যে আছে।
তো শিক্ষার আরো অনেক কাজ রয়েছে। তার মধ্যে ২য় পয়েন্ট আমরা দিতে পারি। ফ্লো চার্ট হচ্ছে বক্স আকারে এভাবে লিখতে হবে। অ্যাবিলিটি টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ, অর্থপূর্ণভাবে জীবনে কাজ করার সক্ষমতা। ৩ নম্বরে হচ্ছে অ্যাবিলিটি টু মেক দি রাইট চয়েস, আমাদের জীবনের সঠিক বাছাই করতে সাহায্য করে শিক্ষা। তারপরে গেইন অফ এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, আমরা যখন শিখি তখন আমাদের এক ধরনের আত্মবিশ্বাস অর্জিত হয়। তারপরে অ্যাবিলিটি টু থিংক ফর আওরসেলভস, আমরা নিজেদের জন্য চিন্তা করতে শিখি। তারপরে পয়েন্ট দেওয়া আছে আর্টিকুলেট আওয়ার থটস, তো এটাকে আমরা দিতে পারি অ্যাবিলিটি টু আর্টিকুলেট আওয়ার থটস, মানে আমাদের চিন্তাকে সঠিকভাবে, সঠিক রূপে বা হচ্ছে শব্দে সম্পূর্ণভাবে প্রকাশ করার যে সক্ষমতা, সেটিও আমাদের শিক্ষার মাধ্যমে এই সক্ষমতা অর্জন করি। আরো পয়েন্ট এখানে দেওয়া যায়, আমাদের শুধু ৫ টি পয়েন্ট দিতে হয় এখানে ফ্লো চার্টে। অ্যাবিলিটি টু থিংক ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা। তারপরে অ্যাবিলিটি যেহেতু অনেকবার রিপিট হয়ে যাচ্ছে, এক্ষেত্রে অ্যাবিলিটির পরিবর্তে তুমি এই শব্দগুলো ক্যাপাবিলিটিও ইউজ করে দেয়া যেতে পারে। ক্যাপাবিলিটি টু মেক আওয়ার ওন ওপিনিয়নস, যাতে করে আমরা আমাদের নিজেদের মন্তব্য নিজেরাই তৈরি করতে পারি, নিজেদের মতামত নিজেই তৈরি করতে পারি। তো এই গেল হচ্ছে ফ্লো চার্ট। ৩ নম্বরের প্যাসেজ ছিল হচ্ছে সামারি রাইটিং। এখানে ওই যে সম্পর্কে কত প্রকার, এখানে কত প্রকার তার মধ্যে একটা বলেছে পারিবারিক, তার মধ্যে একটা কাছের সম্পর্ক যেগুলো রক্তের বিয়ের মাধ্যমে, এই পয়েন্টগুলো দিয়ে মূলত লিখতে হবে। এখানে আরো কিছু পয়েন্ট যুক্ত করা যেতে পারে যে এগুলো হচ্ছে যেহেতু ভ্যারিয়েবল অ্যান্সার, সেহেতু এখানে এটার উত্তর দেখালাম না, কিন্তু সারমারিটা হচ্ছে ৫ টি বাক্যের মধ্যে লিখতে হবে। যদি তুমি এটি পুরো প্যাসেজ উঠিয়ে দিয়ে আসো তাহলে হয়তো ২-৩ নাম্বার দিতে পারে দয়া করে। কিন্তু সামারিতে ভালো নাম্বার পেতে হলে তোমাকে সর্বোচ্চ ৫ টি বাক্যের মধ্যে এখানে অ্যান্সার লিখতে হবে। এরপরে আমরা দেখি হচ্ছে ৪ নম্বর। ৪ নম্বরের যে উইথআউট ক্লুর যে কোয়েশ্চেনটা ছিল, এই প্রশ্নটা কিন্তু মূলত রিপিট হয়েছে। এটা কিন্তু ২০১৮ সালে ক সেটে এটা ছিল। এই প্রশ্নটি আবার আসছে। এটা কিন্তু ২০০৪ সালেও একটা বোর্ডে আসছিল। দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট, বন-জঙ্গল ধ্বংস করা অ্যান্ড আদার হ্যাবিটেটস, এবং অন্যান্য বাসস্থান, ইজ কজিং দি এক্সটিংশন, বিলুপ্তি। এটি হচ্ছে বিলুপ্তি ঘটাচ্ছে, বন-জঙ্গল এবং অন্যান্য বাসস্থান, আবাসস্থল যে রয়েছে সেগুলো ধ্বংসের কারণে বিলুপ্তি ঘটছে। কিসের? ভ্যারিয়াস প্ল্যান্টস অ্যান্ড এলিমেন্টস, অনেক গাছগাছালি এবং প্রাণীর এভরিডে, প্রত্যেকদিন। ইন দ্য লাস্ট 25 ইয়ার্স অ্যালোন, গত ২৫ বছরে একাই পৃথিবী হারিয়েছে 1/3 অফ ইটস ন্যাচারাল ওয়েলথ। এর চেয়ে ১/৩ প্রাকৃতিক সম্পদ সেটা গত ২৫ বছরেই পৃথিবী হারিয়ে ফেলেছে। ফরেস্ট আর বিং কাট ডাউন, এখানে বনগুলো হচ্ছে কেটে ফেলা হচ্ছে। সি নাম্বারের উত্তর হবে কাট। মোরওভার, আরও দে আর বিং বার্নড রেথলেসলি, তারা হচ্ছে এলোপাথারিভাবে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং যার কারণে রেজাল্টিং, এবং যেটার পরিণতিতে কি করছে, ইন অ্যান ইনক্রিজ, বৃদ্ধি পাচ্ছে, ইন কার্বন ডাইঅক্সাইড। ই নাম্বারের উত্তর হচ্ছে ইনক্রিজ। অ্যান্ড আল্টিমেটলি দি ওয়াটার লেভেল রাইজ, এবং তার ফলে পরিণতিতে পানির স্তর উঠে যাচ্ছে, অ্যাজ এ কনসিকুয়েন্স, পরিণতিতে, অফ গ্লোবাল ওয়ার্মিং, হচ্ছে জলবায়ু উষ্ণতায়। ইট ইজ অ্যান্টিসিপেটেড, এখানে অ্যান্টিসিপেশন আছে, এটাকে প্যাসিভ ভয়েসে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ইট ইজ অ্যান্টিসিপেটেড, এটি চিন্তা করা হয়, ধারণা করা হয়, দ্যাট দ্য নিউ সেঞ্চুরি, নতুন শতাব্দীতে, উইল ফেস অ্যান ওভারওয়েলমিং এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি মানে হলো দুর্যোগ। তো বলা হচ্ছে যে নতুন শতাব্দীতে দুর্যোগপূর্ণ পরিবেশ বা পরিবেশের দুর্যোগ ঘটবে, এবং সেটা হচ্ছে ওভারওয়েলমিং, মানে হচ্ছে উপচে পড়া রূপে, মানে অনেক বেশি পরিমাণে ঘটবে। ইট ইজ দেয়ারফর, ফলে ইট ইজ দেয়ারফর ইম্পারেটিভ, এখানে উত্তর হবে ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে হচ্ছে আবশ্যক। টু চেক দি রেকলেস পলিউশন অফ দি এনভায়রনমেন্ট, এই যে পরিবেশের যে দূষণ,
এই এলোপাথারি দূষণ সেটা আমাদেরকে নিয়ন্ত্রণ করা এখনই আবশ্যক। তারপরে ছিল উইথআউট ক্লু। উইথআউট ক্লু যে প্রশ্নটা আসছে এটিও হচ্ছে রিপিট। এটি গত ২০০৬ সালে বরিশাল বোর্ডের প্রশ্নতে আসছে দেখলাম। ফ্রম দ্য মোমেন্ট উই আর বর্ন, যখনই আমাদের জন্মগ্রহণ করি, আমরা যখনই জন্মগ্রহণ করি যে মুহূর্তে উই ক্যানট লিভ অ্যালোন, আমরা একা বসবাস করতে পারি না। এখানে লিভের জায়গায় রিসাইডও দেওয়া যাবে। রিসাইড মানেও বসবাস করা। উই আর অলওয়েজ ইন ওয়ান্ট অফ অ্যাসিস্ট্যান্স, আমরা সবসময় অপরের সাহায্য চাই। এখানে ইন নিড অফ অ্যাসিস্ট্যান্সও দেওয়া যাবে। অফ আদার্স অ্যারাউন্ড আস, অফ দি আদার্স অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে যারা আছে তাদের আমাদের সাহায্য প্রয়োজন। এখানে ম্যানি আদার্সও দেয়া যাবে। সি নাম্বারে ম্যানিও দেয়া যাবে। উই নিড ক্লোথস, আমাদের কাপড় দরকার হয়। হুইচ আদার্স, যেটা কি করে অন্যরা। কাপড় সাধারণত হয়, এখানে হচ্ছে উইভ দেওয়া যাবে। কাপড় হচ্ছে বুননের কাজ করে। এখানে লেস মানে হচ্ছে বুননো, স্টিচ মানে হচ্ছে সেলাই করা, সু মানে হচ্ছে সেলাই করা। তো এখানে ডি নাম্বারের উত্তর এই সবকটার যেকোনো একটা দেওয়া যাবে। তো বইয়ের উত্তর এখানে উইভটা দেওয়া আছে। উইভ মানে হচ্ছে বুনন, মানে বুনানো, কাপড় যে বুনায় সেটা। তারপরে বলছে যে হুইচ আদার্স উইভ, তারপরে হাউসেস বাড়ি দরকার, যেটা কি করে হুইচ আদার্স মেক অথবা বিল্ড, যেটা অন্যরা তৈরি করে। এই নাম্বারে হচ্ছে বিল্ডটা হচ্ছে সঠিক উত্তর, মেক দিলেও সঠিক উত্তর হবে। তারপরে খাবার দরকার, হুইচ আদার্স, খাবার দরকার যেটা অন্যরা কি করে রান্না করে। তো এখানে অন্যরা রান্নাও করতে পারে, প্রিপেয়ারও করতে পারে, মেক দিলেও উত্তর কারেক্ট হবে। উই হ্যাভ টু আর্ন আওয়ার লাইভলিহুড, আমরা আমাদের জীবিকা অর্জন করতে হবে। বাই ওয়ার্কিং ফর আদার্স, আমাদেরকে অপরের জন্য কাজ করে। ওয়াই দে গেট দেয়ার লাইভলিহুড বাই ওয়ার্কিং ফর আদার আস অ্যাজ চিলড্রেন, আর আমাদের শিশু হিসেবে উই নিড আওয়ার প্যারেন্টস টু বি আওয়ার কমফোর্টার্স, যে তারা আমাদের কি করবে, তারা আমাদের জন্য আরামদায়ক ব্যবস্থা করবেন, সুযোগ সুবিধা। অ্যান্ড টেক কেয়ার অফ আস, এবং আমাদেরকে যত্ন নিবেন। কিসের যত্ন নিবেন? ইন বডি অ্যান্ড মাইন্ড, আমাদের হচ্ছে শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে। আই নাম্বারে হচ্ছে মাইন্ড। অ্যাজ উই গ্রো আপ, যখন আমরা বেড়ে উঠি, উই নিড দি কেয়ার অফ আদার্স, আমাদের অপরের যত্ন দরকার হয়। উই ক্যানট এক্সিস্ট এ ডে, আমরা একদিনও টিকে থাকতে পারবো না উইদাউট আওয়ার ফেলো ম্যান, আমাদের আশেপাশের মানুষজন ছাড়া। তো এরপরে ৬ নম্বরের প্রশ্ন ছিল হচ্ছে রিয়ারেঞ্জ। তো এটা ছিল হচ্ছে থমাস আলভা এডিসনকে নিয়ে। তো এই রিয়ারেঞ্জের যে উত্তরটা আছে, এইটা কিন্তু ২ ভাবেও সম্ভব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ২য় এবং ৩য়তে এই যে ৩ নাম্বারের যে সেন্টেন্সটা আছে, বিকজ হি অলওয়েজ আস্কড হোয়াই? এই বাক্যটার সাথে ৯ নম্বরের যে বাক্যটা, এই বাক্যটা আগে পিছে করে দিলেও সমস্যা নাই। কিন্তু এই পরের অর্ডারগুলো এগুলো এলোমেলো করা যাবে। তো এটা আমরা পড়ে দেখি। তো ১ম এ হবে ১০ নম্বর বাক্য। A young boy of 6 or 7 became the subject of talk in a village. একটা ৬ থেকে ৭ বছরের ছেলে গ্রামে সবার আলোচনার বিষয়বস্তু হয়ে গেল। Because he always asked why? কারণ সে সবসময় জিজ্ঞেস করত কেন? মানে হচ্ছে সে সকল কিছুর কারণ জিজ্ঞেস করত যে কেন এটা ঘটে, কেন এটা ঘটে? তারপরে বাক্য হচ্ছে ৯ নাম্বার। Sometimes it was difficult to satisfy him with answer. মাঝে কঠিন ছিল এটা তাকে উত্তর দিয়ে সন্তুষ্ট করা। মানে কোনো কিছু কেন ঘটছে সেটার উত্তর তাকে দিয়ে সন্তুষ্ট করা মাঝে খুবই কঠিন ছিল। তারপরে হচ্ছে ৪ নাম্বারে দ্য বয় often undertook some risky adventures. আর এই ছেলেটা প্রায় সময় হচ্ছে রোমাঞ্চে, মানে হচ্ছে ঘুরে বেড়াতো, ঘুরতে যাইতো, অ্যাডভেঞ্চারাস ছিল। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ওয়ান্স দি বয় সেট হিজ ফাদার্স বার্ন অফ ফায়ার, সে একবার কি করেছে তার বাবার যে গুদাম ঘর ছিল সেটাতে কি করেছে আগুন লাগিয়ে দিয়েছে। কেন? অনলি টু সি হাউ ইট কুড বার্ন, যে দেখার জন্য যে কিভাবে শস্য দানা পুড়ে।
কিভাবে শস্যদানা পুড়ে যায়, কিভাবে আগুন ধরে যায় এটা দেখার জন্য ওর বাবার গুদাম ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল একবার। তারপরে ২য় বাক্য, হিজ ফাদার গট অ্যাংরি ফর দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি। এই ধরনের কাজের জন্য তার বাবা অনেক রাগান্বিত হয়ে গিয়েছিলেন। তারপরে হচ্ছে ৬ নাম্বার, বাট দেয়ার ওয়াজ অনলি ওয়ান পারসন হু ডিড নেভার ফেল অ্যানয়েড উইথ দ্য বয়। কিন্তু একজন ব্যক্তি ছিল যিনি কখনো এই ছেলেটির ব্যাপারে বিরক্ত হননি। ফর তারপরে হচ্ছে ১ নাম্বার, অ্যান্ড দ্যাট পারসন ওয়াজ হিজ লাভিং মাদার, এবং সেই ব্যক্তিটি হলো তার প্রিয় মা। তারপরে হচ্ছে ৮ নম্বরের বাক্য, ডু ইউ নো হু দিস বয় ওয়াজ? তুমি কি জানো যে এই ছেলেটা কে ছিল? তারপরে হচ্ছে ৫ নম্বরের বাক্য, হি ওয়াজ থমাস আলভা এডিসন। তিনি ছিলেন থমাস আলভা এডিসন। তো এই ছিল হচ্ছে রিয়ারেজ। তো এখানে যারা হচ্ছে ২য় নাম্বার সিরিয়ালে ৩ নাম্বারের পরিবর্তে ৯ নাম্বার কিংবা আগে পিছে করে দিয়েছো, এটা কোনো অসুবিধা নাই। এটাতে নাম্বার দিয়ে দিবে আশা করা যায়। এরপরে রাইটিং অংশ, এখানে প্রশ্ন যেরকম হয়েছিল তাতে বলা যায় হচ্ছে কিছুটা মানসম্মত এই প্রশ্ন বলা যায়। এটা খুব ইজিও ধরা যায় না, আবার খুব কঠিনও ধরা যায় না। তো এরপরে রাইটিং অংশে এখানে যে গ্রাফ আসছিল সেই গ্রাফটাতে বলছে যে দি গ্রাফ below shows an increase in the number of overseas students. ওভারসিজ মানে হলো বিদেশের। বিদেশের যে ছাত্র সংখ্যা দেখাচ্ছে at the universities, একটা বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি ছাত্রের সংখ্যা দেখাচ্ছে এই গ্রাফে, which usually takes place over a period of time. আর যেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে ঘটে। মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই ছাত্র সংখ্যা ২০০০ সালে যা ছিল, বিদেশি ছাত্রের সংখ্যা বিশ্ববিদ্যালয়গুলোতে সেগুলো ধীরে, ধীরে বাড়ছে। তো এটিকে আমাদের ১৫০ শব্দের মধ্যে বর্ণনা করতে হবে। তারপরে ছিল হচ্ছে স্টোরি। এই স্টোরিটা ক্রিয়েটিভ হইলেও এটা কিছুটা রিপিটের মতো। এর আগেও একটা গল্প আসছিল যে একজন ল্যান্ডলেস ছিল, মানে তার কোনো জমি ছিল না। তো সে অনেক কষ্ট করছে। তো এখানে বলছে শিমুল ওয়াজ এ স্কুল গার্ল। শিমুল ছিল একজন স্কুলের মেয়ে। whose parents are landless, যার বাবা-মা ছিল ভূমিহীন, মানে তাদের কোনো জমি ছিল না। They were unable to bear her educational expense. Expense মানে হলো ব্যয়। তাহলে তারা অক্ষম ছিল বা তারা হচ্ছে সক্ষমতা ছিল না তার বাবা-মায়ের তার পড়াশোনার খরচ বহন করা। বাট শিমুল ওয়াজ ডিটারমাইন্ড, কিন্তু শিমুল ছিল দৃঢ় সংকল্পবদ্ধ। এখন এই স্টোরিটা এটা হচ্ছে একটা টাইটেল দিতে হবে এবং এটা কমপ্লিট করে দিতে হবে। তো এখানে এটা কি হবে যে শিমুল যেহেতু দৃঢ় সংকল্পবদ্ধ ছিল, তাহলে শিমুলকে একটা কষ্ট করায় দেখা হচ্ছে জমি-টমি লিজ নিয়েছে কিংবা সে কোনো ট্রেনিং নিয়েছে, প্রশিক্ষণ নেওয়ার পরে সবাই কষ্ট করছে কিংবা হচ্ছে কোনো সাইড বিজনেস করে কিংবা ছোট্ট একটা ফুড কার্ট করে সে অনেক কঠোর পরিশ্রম করে অবশেষে সে সফলতায় তাকে পৌঁছায় দিতে হবে। যে শিমুল হ্যাঁ, অনেক কষ্ট করছিল, পরে সে সফল হয়েছে। তারপরে ৯ নম্বরের প্রশ্ন ছিল চিঠি। সেই চিঠিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে এখানে চিঠিতে তোমার নাম হবে হচ্ছে জামান। জামানের বাইরে যদি অন্য কোনো নাম দিয়ে থাকো তাহলে এখানে তোমার নাম্বার কাটা যাবে এবং তোমার ঠিকানা হচ্ছে ঢাকা। তো এবং তোমার যে বন্ধু রয়েছে সে বন্ধুটা হচ্ছে অস্ট্রেলিয়ায় থাকে। তাহলে তার ঠিকানা দিতে হবে খামের মধ্যে অস্ট্রেলিয়া। এখন তাকে তুমি চিঠি লিখবে কি ব্যাপারে? ডেসক্রাইবিং দি ফুডস অ্যান্ড ফুড হ্যাবিটস ইন বাংলাদেশ। বাংলাদেশে কোন ধরনের খাবার পাওয়া যায় এবং বাংলাদেশী মানুষের খাবারের অভ্যাস কিরকম? এই ব্যাপারে চিঠি। তো এখানে ২ টা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো তোমার ঠিকানা ঢাকা এবং আমার নাম হচ্ছে জামান এবং বন্ধুর নাম যেহেতু দেয়া নাই সেহেতু এখানে যেকোনো নাম ইউজ করা যাবে। তো এই ছিল হচ্ছে যশোর বোর্ডের ইংরেজি ১ম পত্রের প্রশ্ন সমাধান। ধন্যবাদ তোমাদের।